নমস্কার বন্ধু, তুমি দেখছো পিডি এডুকেশন। আজ আমরা এই ভিডিওয়ে আলোচনা করব পলাশী যুদ্ধের প্রেক্ষাপট বা পলাশী যুদ্ধ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। চলো বন্ধু, শুরু করা যাক। মোঘল সাম্রাজ্যের পতনের পর অর্থাৎ 1707 সালে বাংলায় স্বাধীন নবাবীর সূচনা হয়েছিল। মুঘল সাম্রাজ্য এতদিন পর্যন্ত অর্থাৎ ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত যে আয়তন এবং সীমা দখল করতে পেরেছিল তা ভারতবর্ষে অভূতপূর্ব বা এত বড় সাম্রাজ্য আগে কখনো ছিল না। সেই সাম্রাজ্যের কোনো উত্তরাধিকার আইন না থাকার কারণে মুঘল সাম্রাজ্যের মতন এত বড় সাম্রাজ্য পতনের অভিমুখে যায় বা যে প্রতাপ প্রতিপত্তি নিয়ে মোগল সাম্রাজ্য এতদিন ধরে শাসিত হয়েছিল সেই প্রতাপ প্রতিপত্তি আর থাকে না। ভ্রাতৃদ্বন্দ্ব, গৃহযুদ্ধ এবং প্রাদেশিক বিভিন্ন জায়গায় নবাবী বা স্বাধীন শাসকরা মাথা চাড়া দিতে শুরু করেছিল। বাংলার ক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে আলীবর্দী খাঁ পর্যন্ত বাংলার যে সমস্ত নবাব ছিল সেই সমস্ত নবাবদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের মোটামুটিভাবে ভালো সম্পর্ক ছিল। বরং তারা চাইতেন মুর্শিদ কুলি খাঁ থেকে আলীবর্দী খাঁ পর্যন্ত শাসকরা যে চাইতেন ইংরেজরা বাংলায় বাণিজ্য করুক, কেননা বাণিজ্যের মাধ্যমেই যে অর্থনৈতিক সমৃদ্ধি লুকিয়ে থাকে সেটা তারা বুঝতে পেরেছিলেন। কিন্তু তারা কখনোই তাদের কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব হারাতে চাননি, কেননা ইংরেজ বারেই বুঝিয়ে দিচ্ছিল যে তারা শুধুমাত্র ব্যবসা করতে চাইছে না। এই অনুধাবন কিন্তু বাংলার নবাবদের হয়েছিল, কিন্তু তবুও তারা বাংলার সমৃদ্ধির কথা মাথায় রেখে বৈদেশিক বাণিজ্যের বিরোধিতা করেনি। তার কারণ তারা জানতেন বৈদেশিক বাণিজ্যের মধ্যেই অর্থনৈতিক উন্নতির রাস্তা লুকিয়ে থাকে। কিন্তু দক্ষিণ ভারতে সেই সময় কর্ণাটকের যুদ্ধ চলছিল ফরাসি এবং ইংরেজদের। সেই অজুহাতে বাংলায়ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলীবর্দী খাঁর কাছে দুর্গ নির্মাণের অনুমতি প্রার্থনা করেন। সেই দুর্গ নির্মাণের অনুমতি চাইলে আলীবর্দী খাঁ কিন্তু তার অপোজ করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং তিনি স্পষ্ট বলেছিলেন যে তোমাদের দুর্গের কি প্রয়োজন আছে, তোমরা তো আমার রাজ্যে বাস করো, তোমাদের রক্ষার দায়িত্ব আমার, তোমরা ব্যবসা করতে এসছো, তোমরা কেন দুর্গ তৈরি করবে। আলীবর্দী খাঁ কিন্তু অপোজ করেছিলেন এই বিষয়টির। কিন্তু তুমি জানো আলীবর্দী খাঁর মৃত্যু হয় 1756 সালে। এই আলীবর্দী খাঁর মৃত্যুই বাংলায় এক অভূতপূর্ব সমস্যা তৈরি করেছিল। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যু বাংলাকে 1707 সালের মোগল সাম্রাজ্যের কাছে ফিরিয়ে দিয়েছিল। অর্থাৎ প্রকৃত উত্তরাধিকারীহীন মোগল সাম্রাজ্যের যে অবস্থা হয়েছিল প্রায় কিন্তু 1756 সালে উত্তরাধিকারীহীন বাংলারও প্রায় সেই অবস্থা হয়েছিল, কেননা আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। সেই কারণে আলীবর্দী খাঁ তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন সিরাজদৌল্লাকে। সিরাজদৌল্লার তখন 23 বছর বয়স, আর এই সিরাজদৌল্লা তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের ছেলে ছিল সিরাজদৌল্লা। এতে আলীবর্দী খাঁর সভাসদ থেকে শুরু করে তার নিকটাত্মীয় যত ছিলেন তারা কিন্তু কেউই খুশি হতে পারেনি। তার বড় মেয়ে ঘসেটি বেগম, যে ঢাকায় নওয়াজিস মোহাম্মদ খাঁ বিধবা পত্নী ছিলেন। নওয়াজিস মোহাম্মদ খাঁ ছিলেন ঢাকার শাসনকর্তা। অন্যদিকে শওকত জং কিন্তু আলীবর্দী খাঁর মধ্যম কন্যা অর্থাৎ মেজ মেয়ের সন্তান ছিলেন। তারা কিন্তু সবাই বিরোধিতা করেছিল এবং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। সেই ষড়যন্ত্রে ঢাকার অর্থাৎ ঘসেটি বেগমের
যে দেওয়ান ছিল রাজবল্লভ, সেই রাজবল্লভ তাদের দলে যোগ দেয়। সেই বল্লভ তাদের সঙ্গে সেই ষড়যন্ত্রে লিপ্ত হন। আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভেবেছিল যে সিরাজ খুব বেশি দিন শাসন করতে পারবে না, কেননা তাদেরও যে হয়তো ইন্টেলিজেন্স লাইন ছিল, যাদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বুঝতে পেরেছিল যে সিরাজের নবাবির জন্মের আগের থেকেই সিরাজের অনেক শত্রুর জন্ম হয়েছে এবং তা যথেষ্ট শক্তিশালী। সেই কারণে তারা সিরাজকে ইগনোর করে। সিরাজকে যে প্রথা অনুযায়ী নবাবকে উপঢৌকন পাঠানোর কথা থাকে তাও তারা পাঠায় না, এবং তারা তাদের বিরোধী পক্ষকে হেল্প করে। অর্থাৎ এই ঘসিটি বেগম, রাজবল্লভ, শওকত জং এদের যে বিরোধী পক্ষ তাদের মোটামুটিভাবে হেল্প করতে শুরু করে। এই বিষয়গুলো সম্পর্কে সিরাজ কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন এবং তিনি জানতেনও। তো ঘসিটি বেগম, শওকত জং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিচ্ছিলেন এবং ঘসিটি বেগমকে গৃহবন্দীও করা হয়। অন্যদিকে ঢাকায় বসে রাজবল্লভ তহবিল তসরুপ করে। সেই তহবিল তসরুপ করার জন্য রাজবল্লভকে সিরাজ বলেন যে মুর্শিদাবাদ এসে সমস্ত হিসাব বুঝিয়ে দিয়ে যেতে। অন্যদিকে ঘসিটি বেগমকে অলরেডি গৃহবন্দী করা হয়েছে এবং শওকত জং, যিনি পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন তখন, তার আর এক মাসির ছেলে তার বিরুদ্ধে যাত্রা করবার সময় এবং রাজবল্লভকে নবাবের নির্দেশ উপেক্ষা করে, অর্থাৎ সিরাজের নির্দেশ উপেক্ষা করে রাজবল্লভ কিন্তু মুর্শিদাবাদ আসে না, বরং তার ছেলে কৃষ্ণদাসকে সমস্ত সম্পত্তি নিয়ে কলকাতায় চলে যেতে বলে। সেখানে কলকাতায় চলে গেলে ইংরেজ গভর্নর ড্রেক কিন্তু রাজবল্লভের ছেলেকে আশ্রয় দান করে। এতে কিন্তু সিরাজ ক্রুদ্ধ হয়ে পড়ে। সেই কারণে সিরাজ যে পূর্ণিয়ার শাসক শওকত জং, অর্থাৎ তার মাসির আরেক ছেলে শওকত জংয়ের বিরুদ্ধে যে যাত্রা করছিলেন, সমরসজ্জা করছিলেন তাকে শায়েস্তা করবার জন্য, সেটা বন্ধ রেখে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হন। সিরাজের এই কলকাতা যাত্রার অন্যতম আরেকটি কারণ ছিল, যে কারণটি সম্পূর্ণতই অর্থনৈতিক। ফারুকশিয়ারের ফরমান বিখ্যাত, এটি অবজেক্টিভ কোশ্চেন হিসাবে আসে। 1717 সালের ফারুকশিয়ার ফরমান, যে ফরমানের মাধ্যমে কোম্পানি কোনো ট্যাক্স ছাড়াই ব্যবসা করার অধিকার পেয়েছিল, বিজনেস উইদাউট ট্যাক্স। সেই কারণে বাংলায় যে ব্যবসা করছিল সেই ব্যবসা করতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কোনো ট্যাক্স দিচ্ছিল না বাংলার নবাবকে। তাতে তার রেভিনিউ অর্থাৎ রাজস্বের ঘাটতি হতে শুরু করেছিল। এবং শুধুমাত্র কোম্পানি নয়, তার যে কোম্পানির যারা কর্মচারীরা ছিল তারা তাদের নিজস্ব কারণে এই ফারুকশিয়ার ফরমান ব্যবহার করত, যার ফলে রাজস্ব ঘাটতি তো হচ্ছিলই, বরং নবাবের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে দেওয়া হচ্ছিল। এই সমস্ত বিষয়গুলি কিন্তু সিরাজ ভালোভাবে নেননি। তাই এই কারণও ছিল ইংরেজের বিরুদ্ধে অভিযানের অন্যতম একটি কারণ। তিনি অভিযানের প্রথমেই কাশিমবাজার কুঠি 4 জুন 1756 সালে অধিগ্রহণ করেন এবং তারপরেই কলকাতার উদ্দেশ্যে অগ্রসর হন। ফোর্ট উইলিয়াম কলেজ অধিগ্রহণ করেন 20 জুন 1756 সাল। ড্রেক এবং তার অধিকাংশ ইংরেজ কর্মচারী যারা ছিল, গভর্নর ড্রেক কিন্তু পালিয়ে যায় ফলতায়। এই সময় এই বিখ্যাত বা কুখ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডির কথা বলা হয়, যে সিরাজের নির্দেশে নাকি একদম ছোট্ট একটি ঘরে 146 জন সৈন্যকে
আটকে রাখা হয় এবং পরদিন সকালে দেখা যায়, সারা রাতের পরে পরদিন সকালে দেখা যায় সেই 146 জনের মধ্যে শ্বাসরোধ হয়ে 123 জন মারা গেছে এবং অন্যরাও প্রায় মৃতপ্রায়। এই বিষয়টি সত্যাসত্য নিয়ে পরবর্তীকালে ইতিহাসে বহু বিতর্ক হয়েছে এবং পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এই বিষয়ে সিরাজের কোনো ভূমিকা ছিল না। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত বাড়িয়ে বলা একটি হলওয়েল নামে এক ইংরেজ কর্মচারীর কল্পনার ফল। এই ঘটনার মাধ্যমে সিরাজের চরিত্র হনন করার চেষ্টা হয়েছে এবং সিরাজের বিরুদ্ধে জনমত বা ইংরেজ সৈন্যদের পক্ষে অনুভূতি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। এটা এক ধরনের, এরকম ব্ল্যাক হোল ট্র্যাজেডিও এক ইংরেজ কর্মচারীর অদ্ভুত কল্পনার একটা ফল ছিল। তার কারণ ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে যে মৃতদের লিস্ট দেওয়া হয়েছিল সেই মৃতদের মধ্যে অনেকে বহু আগেই মারা গেছিলেন বা যে লিস্ট দেওয়া ছিল তাদের কিছু লোক পরবর্তীকালে জীবিতও ছিল। অক্ষয় কুমার মৈত্র সহ অনেক ঐতিহাসিক এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং শ্রীমতী অ্যানি বেসান্ত একটি বিখ্যাত কথা বলেছিলেন এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি সম্পর্কে। এটা জেনে রাখা ভালো। জিওমেট্রি ডিসপ্রুভিং অ্যারিথমেটিক গেভ লাই টু দ্য হিস্ট্রি, অর্থাৎ জ্যামিতি প্রমাণ করেছে যে পাটিগণিতের অঙ্কটি ভুল। অর্থাৎ এমন ছোট একটি ঘরের বর্ণনা করা হয়েছে যেখানে 146 জনকে কোনো মতেই ঢোকানোর সম্ভব না। যাই হোক, কলকাতা সম্পূর্ণ অধিগ্রহণ করার পরে তার নতুন নাম আলীনগর নাম দিয়ে সিরাজ মুর্শিদাবাদে ফিরে আসেন এবং কলকাতায় তখন শাসক হিসাবে নিযুক্ত হন সিরাজ দ্বারা মানিক চাঁদ। এরপরে আমরা একটু গুরুত্ব সহকারে আলোচনা করব আলীনগরের সন্ধি, অর্থাৎ কলকাতারই সন্ধি। যে আলীনগর কলকাতার নাম করেছিলেন সিরাজ, সেই ট্রিটি অফ আলীনগর। অনেক সময় ছাত্রদের মধ্যে কনফিউশন তৈরি হয় আলীনগরের সন্ধি বলে। অর্থাৎ কলকাতারই সন্ধি 9 ফেব্রুয়ারি 1757 সালে হয়েছিল। এটা মনে রাখার দরকার, এটা পরীক্ষার অবজেক্টিভ টাইপ কোশ্চেন হিসাবে কিন্তু আসে। তো সিরাজ কলকাতা থেকে ফিরে আসবার পর তখন ইঙ্গ ফরাসি যুদ্ধ চলছিল, দক্ষিণ ভারতে কর্ণাটকের যুদ্ধ চলছিল, এটা তুমি জানো। তো সেখানে ক্লাইভ ছিল, অ্যাডমিরাল ওয়াটসন ছিল, তাদের কাছে খবর পৌঁছায় যে কলকাতা এবং কাশিমবাজারের পতন হয়েছে। সেই খবর শুনে তারা সসৈন্যে কলকাতা ফিরে আসে এবং সিরাজ তখন অলরেডি মুর্শিদাবাদে পৌঁছে গেছে। তাই শূন্য কলকাতায় তারা বিনা বাধায় কলকাতাকে আবার দখল করে নেয় 2 ফেব্রুয়ারি 1757। এই খবর শুনে সিরাজ কিন্তু পুনরায় আবার তাদেরকে কলকাতা থেকে উৎখাত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আবার সিরাজের অভিযান করে এবং সেখানে গিয়ে যুদ্ধ করে। সেই যুদ্ধে সিরাজ যখন ব্যর্থ হয় তখন সে বাধ্য হয় একটি সন্ধি স্বাক্ষর করতে ইংরেজের সাথে, যে সন্ধিটা আলীনগরের সন্ধি হিসাবে পরিচিত ইতিহাসে 9 ফেব্রুয়ারি 1757। এর ফলে কিন্তু বাংলার নবাবের ক্ষমতা অনেকখানি হ্রাস পায় এবং ইংরেজের ক্ষমতা প্রচুর বৃদ্ধি পায়। তার কারণ এই যুদ্ধেই প্রকৃতভাবে কিন্তু নবাবের হার হয়েছিল। পলাশির যুদ্ধ ইতিহাসের পাতায় এক বিরাট দিক নির্ণয়কারী যুদ্ধ হিসাবে পরিচিত আছে। সেখানে নবাবের পতন ঘটেছিল, তার আগেই কিন্তু সূচনা হয়েছিল এই আলীনগরে বা কলকাতায় সিরাজের দ্বিতীয় অভিযানের সময় ইংরেজের সঙ্গে বা ক্লাইভের সঙ্গে পেরে না ওঠা। এই সময় এই সন্ধি শর্ত ছিল কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। তাদেরকে অনুমতি দেওয়া হয় যে তারা দুর্গ নির্মাণ করতে পারবে, অর্থাৎ ইংরেজরা দুর্গ নির্মাণ করতে পারবে
যে দুর্গ নির্মাণ কিন্তু সিরাজ আগেই বাধা দিয়েছিল, যদিও ইংরেজরা সে বাধা মানেনি, ফরাসি কিন্তু সেই বাধা মেনেছিল। তো এই যুদ্ধের পরে এটা স্বতঃসিদ্ধ হয়ে যায়, তারা অনুমতি পেয়ে যায়, তারা ফোর্ট তৈরি করতে পারবে, দুর্গ তৈরি করতে পারবে, তারা স্টার্ট করতে পারবে তাদের নিজস্ব কারেন্সি, অর্থাৎ ব্যবসার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজস্ব কারেন্সি ব্যবহার করতে পারবে, তৈরি করতে পারবে, চালু করতে পারবে। এবং ফলো দ্য ফারুকশিয়ার ফরমান, এবং ফারুকশিয়ার ফরমানে কি বলা ছিল, 1717 সালে ফারুকশিয়ার ফরমানে বলা ছিল যে তারা উইদাউট ট্যাক্সে বাণিজ্য করতে পারবে, বৈদেশিক বাণিজ্য ট্যাক্স ছাড়া করতে পারবে। সেই ট্যাক্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে উঠে যায়। এই সন্ধির ফলে, আলীনগরের সন্ধির ফলে তা স্বতঃসিদ্ধ হয়। এখান থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। তাহলে আলীনগরের সন্ধির মাধ্যমে ইংরেজ লাভ করে দুর্গ নির্মাণের অনুমতি, নিজস্ব মুদ্রা চালু করবার অনুমতি এবং ফারুকশিয়ার ফরমান অর্থাৎ বিজনেস উইদাউট ট্যাক্স করবার পারমিশন পায়। ইংরেজ কিন্তু প্রকৃত সময়ের ব্যবহার জানতো, অর্থাৎ সময়কে ইউজ করতে পারতো। সেই কারণেই কিন্তু তারা এক সময় সারা পৃথিবী শাসন করতে পেরেছিল। এই সময় সিরাজ নত হলেও ইংরেজ কিন্তু বুঝে গিয়েছিল তার দুর্বলতা, এবং সেই কারণে ক্লাইভ কিন্তু চুপচাপ বসে থাকেনি। সে সিরাজের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে এই আলীনগরের সন্ধি, অর্থাৎ যে আলীনগরের সন্ধির কথা আমি একটু আগে বলছিলাম, সেই আলীনগরের সন্ধির চুক্তিভঙ্গ করা হয়েছে। সেই কারণেই সিরাজকে একটা চিঠি পাঠানো হয়। চিঠি পাঠানো হয় বিভিন্ন ক্ষতিপূরণ দাবি করে। যে চিঠিটার উদ্দেশ্যই ছিল তার বিরুদ্ধে আরও অগ্রসর হওয়া, তাকে আরও দুর্বল করে দেওয়া। তো 23শে মার্চ অভিযান করে ক্লাইভ ক্যাপচার করে চন্দননগরকে, জলপথে চন্দননগরকে ক্যাপচার করে, যেখানে একসময় ফরাসি ঘাঁটি ছিল। আর ক্লাইভ সবথেকে বড় কথা, সিরাজের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রকারী ধীরে ধীরে বেড়ে উঠছিল, তাদের প্রতিপত্তি এবং তাদের ষড়যন্ত্রকে মজবুত করছিল, সেই জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, মীর জাফর এবং ইয়ার লতিফ এদেরকে যোগ দেন এদের সঙ্গে এবং এদেরকে হেল্প করেন। ক্লাইভের উদ্দেশ্যে যে চিঠি লেখা হয়েছিল, সেই চিঠির কিন্তু উত্তরের অপেক্ষা না করে, তো বসে না থেকেই কিন্তু ক্লাইভ স্বতঃপ্রণোদিত হয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। আগেই যেটা বললাম, এটা ছিল তার প্ল্যান। অর্থাৎ এই সময় সিরাজ দুর্বল হয়েছে, আরও ওকে দুর্বল করে দাও, ওকে নিশ্চিহ্ন করে দাও। তো সেই পলাশির মুর্শিদাবাদের দিকে যখন অগ্রসর হয়, নদিয়া জেলার পলাশি বলে একটা জায়গায় 23শে জুন 1757 সালে ইংরেজ বাহিনী এবং সিরাজের বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে কিন্তু ভারতবর্ষের ইতিহাস সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়, অন্য এক অভিমুখে চলতে শুরু করে। বলা হয় ভারতবর্ষের যে স্বাধীনতার সূর্য, সেই সূর্য এই পলাশির প্রান্তরে অস্ত যায়। বিখ্যাত সেই কথা যে বণিকের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে, এই সময়ে তার পূর্ণতা প্রাপ্তি ঘটে। পরবর্তীকালে আমাদের স্বাধীন নবাব সিরাজ, তাকে হত্যা করা হয় 2 জুলাই 1757। এবং মোটামুটিভাবে এই ছিল এইখানের মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাসের এই সময়টুকুর তথ্য। যে তথ্যগুলো মোটামুটিভাবে বিভিন্ন পরীক্ষায় আসে, সেইগুলোকে কভার করার চেষ্টা করা হলো। আর পরবর্তীকালে আধুনিক ভারতের ইতিহাস পড়ার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই জায়গাটুকুই পটভূমি হিসাবে কাজ করে।
অর্থাৎ এই পটভূমিটুকু যদি আমাদের মাথার মধ্যে ঠিকঠাক না থাকে, এই টাইম লাইনটুকু যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বোঝা শক্ত হয়ে যাবে। সেই কারণে আশা করি তোমরা এই ভিডিও মন দিয়ে দেখেছো এবং শুনেছো এবং উপকৃত হয়েছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।